সারাটা রাত মাপতিম আর নাইয়াব দুজনেই চোখে এক ফোঁটা ঘুম আসেনি। এক মুহূর্তের জন্য তারা চোখ বন্ধ করতে পারেনি। দুজনেই পরীর শিওরে নিশ্চুপ বসেছিল, ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে। বুকের ভেতর একই ভয়, একই আতঙ্ক, যদি তাদের আদরের পরীকে হারিয়ে ফেলতে হয়। রাত যেন শেষই হতে চলে চাইছিল না। সারা রাত জেগে কাটানোর প্রতিটি মুহূর্ত তাদের কাছে একটি যুগের সমান দীর্ঘ মনে হচ্ছিল। কোনো কথা নয়, শুধু মাঝে মধ্যে একে অপরের দিকে তাকানো আর পরীর ক্ষীণ শ্বাস প্রশ্বাস দেখে নিজেকে সামলানোর চেষ্টা। একইভাবে কেটে গেল রাত। ভোর 5টার দিকে চারপাশ আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। নাইয়া ঘুম জড়ানো চোখে ধীরে ধীরে উঠে বসলো। চারদিকে তাকিয়ে দেখলো মাপতিমের ইতিমধ্যে উঠে গেছে। সে একবার পরীর মুখের দিকে গম্ভীর মমতায় তাকালো, এরপর ধীরে পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আজ তার নামাজ পড়া খুব দরকার। জীবনে প্রতিটি অশান্তি, প্রতিটি দুঃসাহস, কষ্টেও সে আল্লাহর কাছে আশ্রয় খুঁজেছে। সিজদায় মাথা রেখে নিজের সমস্ত দুঃখ, ভয় আর না পাওয়া যন্ত্রণা উড়াল করে দিয়েছে। আর প্রতিবারই আল্লাহর কাছে ধৈর্য দিয়েছে, শক্তি দিয়েছে, অন্ধকারে শেষ আলো দেখিয়েছে। পাঠিয়েছে তার জীবন সেই দুটি উজ্জ্বল নক্ষত্র, মাপতিম আর পরী। তার সমস্ত অন্ধকারে আলোকিত করে রেখেছে। তাদের হারানোর চিন্তায় তাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দিচ্ছে। ওয়াশরুমে গিয়ে নাইয়াব অজু করলো। গত বিকেল থেকে শুরু করে এই ভোর পর্যন্ত তার মন এতটাই অস্থির ছিল যে অজুর প্রতিটি ফোঁটা পানির সঙ্গে যেন কিছুটা করে অস্বস্তিতাও ধুয়ে যেন লাগলো। অজু শেষ, জায়নামাজে বিছিয়ে দাঁড়ালো সে। একা মনে নামাজ আদায় করলো। তারপর সিজদায় মাথা রেখে ভেঙে পড়লো কান্নায়। এমনটা নয় যে সে আজই শুধু নামাজ পড়েছে। নামাজ সে প্রতিদিনই পড়ে, তবে তার আজকের একাগ্রতা ছিল অত্যন্ত সুনিপুণ। না, জায়নামাজে বসে তার কান্নায় ছিল হারিয়ে ফেলার ভয়, শূন্য হয়ে যাওয়ার অনুভূতি। যেমন মেয়েটা সারা জীবন শুধু বঞ্চনায় পেয়েছে, ভাগ্যের নিষ্ঠুরতা দেখেছে। সেই মেয়েটি যখন অবশেষে বেঁচে থাকা দুটি অবলম্বন খুঁজে পেয়েছে, তখন সেই অবলম্বন হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে প্রতি মুহূর্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। একটা কথা প্রচলিত আছে, মানুষ যে জিনিস কখনো পায়নি তার অভাব সে কোনো না কোনোভাবেই মেনে নিতে পারে, কিন্তু বহু প্রতীক্ষার পর যখন সে জিনিসটাই নিজের হয়ে যায়, তখন সেটিকে হারানোর আশঙ্কায় সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। নাইয়াবের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মাপতিম আর পরী এই দুজনে তার সগ্রম পৃথিবী। তাই তাদের হারানোর কল্পনাটুকুও তার কাছে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। ভোরবেলা ফ্রেশ হয়ে নামাজ শেষ করে কিছুক্ষণ ঘুমিয়েছিল নাইয়াব। সারা রাত এক ফোঁটা ঘুম না হয় ভোরের দিকে চোখ দুটো আরও খোলা রাখতে পারেনি সে। ঘুমে যাওয়ার আগেও আশেপাশে বহুবার মাপতিমকে খুঁজছিল, কিন্তু তার কাছে কোনো মোবাইল না থাকায় ফোন করেও জানতে পারেনি মাপতিম কোথায় আছে। নিচতলাতেও নেমে গিয়েছিল সে। এত সকালে বাড়ি আর কেউ জেগে ওঠেনি, শুধু আসমা খালা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ওনার সঙ্গে আর কথা না বলে নাইয়াব আবার নিজের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8টা পেরিয়ে গেল। চোখ খুলেই নাইয়াব বুঝতে পারলো পরীর রুমে নেই। মুহূর্তে তার বুকটা ধক করে উঠল। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আশেপাশে চোখ বুলাতেই ডাইনিং রুমে বসে থাকা পরীর নানিকে দেখতে পেল। দৃশ্যটা দেখা মাত্রই নাইয়াবের শরীর যেন হিম হয়ে গেল। ওনাদের তো বেলা হয়েছিল, নিজের বাসায় ফিরে যেতে। তাহলে এত সকালে আবার এখানে কেন? আর পরী কোথায়? ও কি? একটার পর একটা ভয়ঙ্কর আশঙ্কা মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। মাপতিমও বাড়িতে নেই। আগের বারের মতো যদি আবার পরীকে নিয়ে চলে যায়, যদি ওকে তার মায়ের কাছে দিয়ে দেয়, আর যদি এরপর আর কখনো পরীকে ফিরে না পায়। ভাবনাগুলো মুহূর্তেই তাকে আতঙ্কিত করে তুললো। আর এক সেকেন্ডও দেরি না করে নাইয়াব সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামতে লাগলো। কিন্তু শেষ ধাপে পা পড়তে গোঙালির হঠাৎ চমকে গেল। ব্যথা, সিঁড়িতে বসেই পড়ল সে। গোঙালিতে তীব্র যন্ত্রণা হচ্ছিল। কয়েক মুহূর্তে দাঁড়ানোর শক্তিও পেল না। বসে ধীরে ধীরে পা নাড়াচাড়ার চেষ্টা করতে লাগলো অরূপ। তখনও তার দিকেই তাকায়নি। সে সেইবার কোলে থেকে নামতে ছটফট করছে, তবে সাইবা তাকে নামতে দিচ্ছে না। তবে পুরো ঘটনার গভীর মনোযোগে লক্ষ্য করেছিল সাইবা। নাইয়াবের ব্যথায় কুঁকড়ে যাওয়া দেখে তার ঠোঁটের কোণে তৃপ্তি এক বাঁকা হাসি ফুটে উঠল। পায়ের ব্যথা যখন চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছিল,
নাইয়াব তখনই তার কানে বাজলো পরীর কান্নাজড়িত কণ্ঠ। পরী, আমু। সাইবা, হ্যাঁ মা বলো। আমি তো তোমার আমু। পরী, না না, তুমি আমু না। আমি আমুর কাছে যাব সাইবা। না মা, তুমি ভুল জানো, আমি তোমার মা। ওই মেয়েটা তোমার কেউ না, ও তোমাকে পেটে ধরেনি, আমি ধরেছি। আমি তোমার মা, তুমি আমার সাথেই থাকবে। পরী, না না, তুমি আমার মা না। তোমার সাথে থাকবো না, আমি আমুর কাছে যাব। সারো। মেয়ের কান্নাজড়িত কথা শুনে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো নাইয়াব। পায়ের সহ্য ব্যথাকে উপেক্ষা করে সে দ্রুত পরীর কাছে এগিয়ে গেল। সাইবার থেকে পরীকে একটানে নিজের কোলে তুলে নিয়ে পা সাইবার ক্ষিপ্ত হয়ে উঠল। মুহূর্তে গিয়ে সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমার সাথে সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে আমার কোল থেকে নিয়ে নিলে, এত বড় স্পর্ধা হলো কি করে? কথা শেষ করে সাইবা পরীকে নিজের কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু পরী গেল না। সে শক্ত করে নাইয়াবের গলা জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফেললো তার কাঁধে। এই দৃশ্যটুকু একদমই সহ্য হলো না সাইবার। সে জোর করে পরীকে টেনে নেওয়ার চেষ্টা করলো। লম্বায় সাইবা নাইয়াবের চেয়েও 1 ইঞ্চি বড়, সুঠাম গঠনে, আত্মবিশ্বাসী আর দৃষ্টিনন্দন এক তরুণী। কিন্তু সেই মুহূর্তে তার সৌন্দর্যের চেয়েও রাগটাই বেশি স্পষ্ট করে উঠেছিল। চোখে মুখে সে কি ভয়াবহ তেজ। তবে সেসবে নাইয়া বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করলো না। সে এক চুলও নড়ল না তার নিজ জায়গা থেকে, বরং পরীকে আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরল। সাইবা যখন বুঝলো নাইয়াব কোনোভাবে পরীকে ছাড়বে না, তখন রাগে তার মুখ বিস্তৃত হয়ে গেল। সে নাইয়াবকে ধাক্কা দিয়ে পরীকে কেড়ে নেওয়ার চেষ্টা করতেই হঠাৎ হিংস্র হয়ে উঠল নাইয়াব। এতক্ষণ শান্ত থাকা মেয়েটি এমন রূপ দেখে মুহূর্তের জন্য থমকে গেল সাইবা। নাইয়াব কঠোর গলায় বলে উঠল, খবরদার, আমার মেয়েকে টানবেন না, নিজের কোলে নেওয়ার চেষ্টাও করবেন না। পরী আমার মেয়ে, ওকে মানুষ করবো আমি। ও আমাকে আমু বলে ডাকে, তাই ও কখন কার কোলে থাকবে সেটা আমি আর ওর বাবাই ঠিক করব। আপনার মতো দুদিনের অতিথি সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ এসে আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যাবে, এটা আমি কোনোভাবেই মেনে নেব না। ছেড়ে দিন ওকে। নাইয়াব কথা ফুঁসে উঠল। সাইবা সহ নুসাইবাও তাই। তার কথা শেষ হতে না হতেই তীক্ষ্ণ বাণী ছুঁল তাকে। এই মেয়ে, এই মুখ সামলে কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যার উপর তোমার বিন্দুমাত্র কোনো আধিপত্য নেই, তাকে নিজের বদলে দাবি করলে কি লাগো? তুমি আমার মেয়ের সৎ মা, সেও তো ন। কোন দিক দিয়েই তুমি বা তোমরা আমার মেয়ের সাথে সংযুক্ত না? তাহলে কিসের অধিকার বোধ? হ্যাঁ? সাইবার কথা অবাক হলো নায়াব, তবে তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর করলো সে, আমি কেই হই তা আপনার এক্স হাজবেন্ডকে জিজ্ঞেস করুন গিয়ে। সে না হয় উত্তর দেবে। আর বাকি রইল সৎমা অর স্ত্রী। তাহলে বলবো মেয়ে। আমাকেও আমু বলে ডাকে, আপনাকে নয়। তাই আমার পরিচয় আশা করি তার থেকে পেয়েছেন। কথাখানা বলে নাইয়া পরীকে নিয়ে সরে যেতে গিয়ে পুনরায় পেছনে ঘুরে বলল, আমার স্বামী আপনাকে গতকালকেই বলে দিয়েছে এই বাড়ি থেকে বিদায় হতে। আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন। এতটুকুই আত্মসম্মান তো থাকা উচিত আপনার, তো তাও নেই। দিব্যি পড়ে আছেন নাম পরিচয়হীন সম্পর্কের খাতিরে। তা যাই হোক, বাড়িতে রুমের অভাব নেই। আপনার থাকার জায়গা না থাকলে এখানে না হয় থাকেন। আমার হাজবেন্ডের বোন হিসেবে আমার ননদকে এতটুকু ফেভার করাই যায়। নাইয়াব কথাটা শেষ করেই পরীকে নিয়ে উপরে চলে গেল। যাওয়ার আগে আসমা খালাকে বলে গেল তার জন্য খাবার নিয়ে উপরে আসতে। নাইয়াব উপরে যেতে রুমে ঢুকলো মাপতিম। এতক্ষণ সে দরজার সামনে দাঁড়িয়েছিল। সে নিজ মনে প্রস্তুতি নিচ্ছিল সাইবাকে কথা শোনানোর জন্য, কিন্তু তার প্রয়োজন পড়েনি। তা সরেনি, নিজে ধুয়ে দিয়েছে। মাপতিমের কোনো যেন নাইয়াবের এরূপ প্রতিবাদ মারাত্মক লাগলো। মনে মনে সে বেজায় খুশি। মাপতিম সাইবার সামনে দিয়ে উপরে উঠতে শুরু করলো। পেছন থেকে তার কথা থেমে গেল, বস্তির থেকে ঝগড়াটে মেয়ে তুলে এনেছো বোধহয়, তার জন্যই তো এত তেজ। মাপতিম পেছনে তাকিয়ে সাইবার দিকে তাকিয়ে বলল, আগে তো জমিদারের মেয়েই বিয়ে করে এনেছিলাম, কি লাভ তাতে? স্বামীর স্পর্শ ছাড়াই মা হয়ে গেল। মাপতিমের কথার মাঝে বাস পড়ল বাড়ির ভেতর। নুসাইবা সহ
তার মা মুহূর্তে তাজ্জব বনে গেল। ভদ্র মহিলা ক্ষিপ্ত স্বরে ধমক ছিল মাপতিমকে। মুখ সামলে কথা বলো মাপতিম, কি বলতে চাইছো তুমি? মাপতিম সাইবার দিকে তাকালো, তারপর বাঁকা হেসে বলতে শুরু করলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।